মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি কারেন্ট ইলেকট্রিসিটি। এতদিন পর্যন্ত দীর্ঘ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে 17টা লেকচার এবং পোটেনশিয়াল এবং ক্যাপাসিটেন্স মিলে 18টা লেকচার আমরা কমপ্লিট করে এসেছি, যেখানটাতে চার্জ কি ছিল, রেস্টে ছিল। আজকে আমরা দেখব কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানে চার্জ কি থাকে, মোশনে থাকে। তো আমরা ক্লাস 12-এ কি দেখব না, ক্লাস 12-এ দেখব একটা ইলেকট্রোম্যাগনেটিজম টপিকস চ্যাপ্টার, পুরো টপিকস মিলে, এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে কি রে অপটিক্স, তারপরে ওয়েভ অপটিক্স, তারপরে আসবে আমাদের কোয়ান্টাম মেকানিক্স। এই 4টা টপিকস নিয়ে আমাদের তৈরি ক্লাস 12। তো আমরা এতদিন পর্যন্ত দেখছিলাম কি ইলেকট্রোম্যাগনেটিজমের ইলেকট্রোস্ট্যাটিক টপিকস দেখছিলাম। কি দেখছিলাম? ইলেকট্রোম্যাগনেটিজম। একটু ইন্ট্রোডাকশনটা দেখে নেওয়া যাক, কি ছিল আমাদের ঘটনাটা, কি ছিল না ইলেকট্রোম্যাগনেটিজম। তো ইলেকট্রোম্যাগনেটিজমকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক, আরেকটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক, আরেকটা কি ইলেকট্রোডাইনামিক। ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিকের ঘটনা কি ছিল না, ইলেকট্রোস্ট্যাটিকের ঘটনা ছিল চার্জ at rest। চার্জ কি থাকবে, রেস্টে থাকবে, যেখানে তার ভেলোসিটি কি হবে, জিরো হবে, যেখানে তার ভেলোসিটি কি হবে, জিরো। আচ্ছা, তো এই রকম ঘটনাটাকে আমরা কি বলছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক। তো চার্জ অ্যাট রেস্ট কোথায় কোথায় আমরা দেখেছিলাম? নাম্বার 1 ইলেকট্রিক ফিল্ডে দেখেছিলাম। ইলেকট্রিক ফিল্ড যে আমরা টপিক শেষ করে এলাম, ইলেকট্রিক ফিল্ডে দেখেছি। সেকেন্ড আমরা কোথায় দেখলাম না, পোটেনশিয়ালে দেখলাম, ইলেকট্রিক পোটেনশিয়ালে আমরা দেখলাম। থার্ড আমরা কোথায় দেখলাম না, ক্যাপাসিটেন্সে দেখলাম, ক্যাপাসিটেন্স। তো আমরা ইলেকট্রিক ফিল্ডে 17টা লেকচার শেষ করে এসেছি এবং পোটেনশিয়াল আর ক্যাপাসিটেন্স মিলে টোটাল 18টা লেকচার কমপ্লিট করে এসেছি। তো আজ আমরা দেখব ইলেকট্রোডাইনামিক। ইলেকট্রোডাইনামিকের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ইলেকট্রোডাইনামিকের ক্ষেত্রে চার্জ ইন মোশন। চার্জ কি থাকে, কিভাবে অবস্থায় থাকে না, মোশনে থাকে। তো চার্জের মোশনকে যদি আমরা ভাবি, মোশন তো দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চার্জ মোশন হতে পারে। চার্জের মোশন দুটো টাইপের হতে পারে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি যুক্ত হতে পারে, আরেকবার কি হতে পারে না, ভেরিয়েবল ভেলোসিটি যুক্ত হতে পারে। দুটো টাইপের হতে পারে। ক্লিয়ার? তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যে টপিকস আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে আজকেরই লেকচার স্টার্ট হচ্ছে। তো ইভিন দেখা যাক 10-12টা লেকচার লাগবে কারেন্ট ইলেকট্রিসিটিতে। তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমরা দেখব কারেন্ট ইলেকট্রিসিটি। ক্লিয়ার? আচ্ছা, আর ভেরিয়েবল ভেলোসিটিতে আমরা কি দেখব, ম্যাগনেটিজম। ক্লিয়ার? ম্যাগনেটিজমের ফেনোমেনা আমরা ভেরিয়েবল ভেলোসিটিতে আমরা দেখতে চলেছি। যে ইলেকট্রোম্যাগনেট যেটা হচ্ছে টপিকস আমাদের বইতে রয়েছে, তাতে আমরা দেখব ভেরিয়েবল ভেলোসিটি। তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক টপিক শেষ করে আজকে আমরা ইলেকট্রোডাইনামিক্সের কনস্ট্যান্ট ভেলোসিটি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার ধরবো। তো আজকে আমাদের তার প্রথম লেকচার। তো তোমরা প্রথম জিনিসটাই বুঝতে পেরেছো কি না, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে কারেন্ট ইলেকট্রিসিটিতে ভেলোসিটি কি হবে, চার্জের ভেলোসিটি কি হবে, এটা কার ভেলোসিটি, চার্জের ভেলোসিটি। তো চার্জের ভেলোসিটি কি হবে, কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, তো কারেন্ট ইলেকট্রিসিটিতে কারেন্টের ডেফিনিশন কি না, কারেন্টের ডেফিনিশন আমরা ক্লাস 10-তে পড়েছি কি না, রেট অফ ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ চার্জ, কারেন্ট বললাম না, সরি, রেট অফ ফ্লো অফ চার্জ, একে আমরা বলে থাকি কি না, কারেন্ট। তো কারেন্টকে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করে থাকি, আই সাইন দ্বারা, ছোট হাতের আই সাইন দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, যদি বৃহৎ মানের যদি কারেন্ট হয়ে থাকে তো ডেল আই, যার ক্ষেত্রে আমরা এভারেজ ধরে থাকি, ডেল আই ইকুয়াল টু আমরা কি বলবো না, টোটাল চার্জ ডেল কিউ বাই ডেল টি, টোটাল টাইম। ক্লিয়ার? তো এই ধরনের কারেন্টকে আমরা কি বলে থাকি, এভারেজ কারেন্ট। এভারেজ কারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আর যদি ক্ষুদ্র সময়ের জন্য হয়ে থাকে তখন আমরা কি বলে থাকি, ডিআই। তখন তাকে আমরা কি বলে থাকি, ডিআই। ডিআই ইকুয়াল টু কি হবে না, ডিকিউ বাই ডিটি। ক্ষুদ্র সময়ের জন্য ক্ষুদ্র চার্জ পাস করেছে, তার জন্য যে কারেন্ট ফ্লো করবে সেটাই হচ্ছে কি না, ডিআই। একে আমরা কি বলে থাকি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। একে আমরা কি বলে থাকি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তো কারেন্টের
কারেন্টের সিম্বল কি হয়ে থাকে, কারেন্টের সিম্বল তো আমরা দেখলাম আই, তো কারেন্টের ইউনিট কি হয়ে থাকে? স্যার কারেন্টের ইউনিট এখান থেকে আমরা পাচ্ছি না চার্জ পার টাইম, চার্জের এসআই ইউনিট কি হয়ে থাকে? কুলম্ব, টাইমের এসআই ইউনিট হয়ে থাকে সেকেন্ড। তাহলে ইউনিট আমরা কি পেতে চলেছি? কুলম্ব পার সেকেন্ড। তো একে আরেকটা ভাবে বলা হয় কি না অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, তো অ্যাম্পিয়ারের সিম্বল কি হয়ে থাকে না এ, বড় হাতের এ। ক্লিয়ার? অ্যাম্পিয়ারের সিম্বল কি হয়ে থাকে না বড় হাতের এ। তো এবারে আমরা দেখব এই কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। না কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কেন? না কারেন্টের কেন আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো? না দেখো কারেন্টের তো ডিরেকশন রয়েছে, অবশ্যই একটা ডিরেকশন রয়েছে, উপরন্তু তার একটা ম্যাগনিটিউডও রয়েছে, তার একটা ভ্যালুও তো রয়েছে, তো দুটোই তো রয়েছে, তাহলে কারেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি হওয়া উচিত। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি হবে? কিন্তু না, কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি হয় না, কারেন্ট কি হয়ে থাকে? স্কেলার কোয়ান্টিটি হয়। কেমন করে? না ধরো দুটো কারেন্ট, এই একটা কারেন্ট, একটা জাংশন যেখানে দুয়ের অধিক তার এসে কানেক্ট হয় এবং ওই দুটো তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, অপর একটা কারেন্ট তারের মধ্যে যখন পাস করে তখন সেই পোর্শনটাকে আমরা কি বলে থাকি? দুটো থেকে বেশি তার যদি একটা জায়গায় যুক্ত হয় তখন তাকে আমরা জাংশন বলে থাকি। তো আমি মানলাম এপাশ থেকে 2 অ্যাম্পিয়ার, এপাশ থেকে 3 অ্যাম্পিয়ারের কারেন্ট এসছে, তাহলে এপাশ থেকে কারেন্ট কত যাবে না 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যাবে। তো আমরা এখানটায় কি করলাম যে দুটো কারেন্টকে সিম্পলি অ্যাড করেছি। তো সিম্পলি অ্যাড করার ফর্মটাকে আমরা কি বলে থাকি? স্কেলার প্রোডাক্টে আমরা সিম্পলি অ্যাড করেছি, এর কোনো ডিরেকশনই নিইনি। তো এই কি ডিরেকশনের উপরে ডিপেন্ড করে? না কারেন্ট কোন ডিরেকশনের উপরে ডিপেন্ড করে? না কারেন্ট ডিপেন্ড on angle of where? অ্যাঙ্গেল অফ ওয়্যার। কারেন্ট কার উপরে ডিপেন্ড করে থাকে? না অ্যাঙ্গেল অফ ওয়্যার। ওয়্যার মানে কি? অ্যাঙ্গেল অফ ইফেক্ট করে দাও। ওয়্যার মানেই আমরা কি, এটা একটা ইফেক্ট, অ্যাঙ্গেল অফ এফেক্ট। এফেক্টের উপর ডিপেন্ড করে থাকে যে কতটা অ্যাঙ্গেলে সে আনত আছে, কতটা অ্যাঙ্গেলে, নাম্বার অফ, এটা যে নাম্বার অফ অ্যাঙ্গেল অফ ইফেক্ট, নাম্বার অফ অ্যাঙ্গেল অফ ইফেক্ট, কতগুলো অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আছে, সেই নাম্বারের উপরে ডিপেন্ড করে কি না কারেন্ট। ক্লিয়ার? তো জেনারেলি কারেন্টকে আমরা কি করে থাকি? সিম্পলি যেহেতু অ্যাড করে থাকি সেহেতু কারেন্ট হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো এরপরে টপিকস হচ্ছে আমাদের কি না থার্মাল ভেলোসিটি কি। তো কারেন্ট তো আমরা বুঝলাম, তো থার্মাল ভেলোসিটি এটা বোঝা যায় নাম্বার অফ অ্যাঙ্গেল অফ ইফেক্ট, যে কতগুলো তার এসে একটা জাংশনে মিট করেছে যার জন্য কতগুলো অ্যাঙ্গেল সৃষ্টি করেছে, সেই অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করছে কি না কি পরিমাণ এফেক্টিভ কারেন্ট আমরা পেতে চলেছি। না আমরা দুটো কারেন্ট পেয়েছি, ওই দুটো কারেন্ট একটা জাংশনে এসে মিট করেছে, তো তৃতীয় একটা ওয়্যার সৃষ্টি হয়েছে, তাহলে তিনটে অ্যাঙ্গেলের জন্য টোটাল কারেন্ট কত, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড। তো ধীরে ধীরে আমাদের লেকচার যতই বাড়তে থাকবে আমরা অ্যাঙ্গেল বুঝতে পারবো ধীরে ধীরে। আচ্ছা, তো প্রথমত আমরা দেখতে চলেছি যে থার্মাল ভেলোসিটি কি। থার্মাল ভেলোসিটি কি হয়ে থাকে? থার্মাল ভেলোসিটি থার্মাল ভেলোসিটি কি হয়ে থাকে? থার্মাল ভেলোসিটি, আচ্ছা থার্মাল ভেলোসিটি কি? সাপোজ আমার কাছে একটা কন্ডাক্টর রয়েছে, এই একটা কন্ডাক্টর, এটা একটা কি না কন্ডাক্টর। আচ্ছা, তো এই কন্ডাক্টরটা ইনিশিয়ালি কি অবস্থায় ছিল? না এই কন্ডাক্টরটা বলতেই পারি ইনিশিয়ালি আইসোলেটেড অবস্থায় রয়েছে। তো আইসোলেটেড অবস্থায় যদি থাকে তো আমি বলতেই পারি এর নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে? ই নেট ইকুয়াল টু কত হবে? 0। একটা কন্ডাক্টর ইনিশিয়ালি এইভাবেই রয়েছে, তাহলে এর নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0। আচ্ছা, তো আমি কি করলাম, এই কন্ডাক্টরের ওপর একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি দিলাম। কি দিলাম? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি দিলাম। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে আমি কি দেখব? না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি আমি দিই তাহলে এই কন্ডাক্টরের মধ্যে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট ডিরেকশনে সৃষ্টি হবে, কারণ নেট ইলেকট্রিক ফিল্ড কি আছে কন্ডাক্টরের মধ্যে? নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে? 0। তো
এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি দিই তো একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো। কেন না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে তার অপোজিট ডিরেকশনে কি হবে, যেদিকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যায় তার অপোজিট ডিরেকশনে ইলেকট্রনগুলো, ইলেকট্রন কি হয়ে থাকে নেগেটিভ চার্জে, তো ইলেকট্রনগুলো তার অপোজিট ডিরেকশনে ভাগতে থাকে। কার রেসপেক্টে, এক্সটার্নাল ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের জন্য নয়। আরে এই ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রনটা অপোজিট দিকে যাওয়া মানে কি সে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছে, যার কারণের জন্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে কি করছে, অপোজ করছে। আরে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কি হয় অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়ে থাকে ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দা পয়েন্ট। তো এখানটার যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড আমরা পাঠিয়েছি তখনই আমরা কি দেখবো, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন পাঠিয়েছি তখন একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে সৃষ্টি হয়েছে। তাহলে এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা এই কন্ডাক্টরের মধ্যে সৃষ্টি হয়েছে, তাহলে এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কোথা থেকে আসবে, ডেফিনেটলি পজিটিভ সাইড থেকে আসবে। তার মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে দিই তার মানে কন্ডাক্টরের এই সাইডে পজিটিভ চার্জের সৃষ্টি হবে, এই সাইডে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। তো এই ইলেকট্রনগুলো প্রত্যেকে কোন দিকে আসছে না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। দেখো এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ চার্জ থেকে কি হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা পজিটিভ চার্জ, অ্যাওয়ে ফ্রম দা পজিটিভ চার্জ। তো এই ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জের, এর এফেক্ট কার দ্বারা ঘটছে না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যেদিকে ঘটে আছে তো নেগেটিভ চার্জ তার অপোজিট দিকে, নেগেটিভ চার্জের নেগেটিভ চার্জ কোন দিকে হবে, ধরো এখানে কোনো একটা চার্জ আছে তাহলে ইলেকট্রনটা কোন দিকে ভাগতে থাকবে, ওই পজিটিভ চার্জের দিকে, কারণ এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা এই পজিটিভ চার্জ থেকে নির্গত হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এবারে আমরা দেখতে চলেছি কি যে এই কন্ডাক্টরের মধ্যে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি না দিতাম, ধরো এই কন্ডাক্টরটা রয়েছে, তো এই কন্ডাক্টরটার মধ্যে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি আমি না দিতাম তো আমাদের রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দেখা যায় না, এরপরে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নেই, তো 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই কন্ডাক্টরটার মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড এখনো কি রয়েছে, জিরো রয়েছে। কিন্তু এই কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনগুলো যে রয়েছে ওই ইলেকট্রনগুলো যেদিক সেদিক জিগজ্যাগ পাথ বরাবর যেদিক সেদিক কি করতে থাকবে, মুভ করতে থাকবে, যেদিক সেদিক মুভ করবে, যেদিক সেদিক মুভ করবে। ক্লিয়ার? জিগজ্যাগ পাথ বরাবর। ক্লিয়ার? তো যেদিক সেদিক, তাহলে এই ইলেকট্রনগুলো যেদিক সেদিক মুভ করতে আছে। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, তো এই ইলেকট্রনগুলো যদি যেদিক সেদিক মুভ করতে থাকে তাহলে এই ইলেকট্রনগুলোর একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে। তাহলে এই যে তাহলে এখানে করে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিইনি, তো নো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তাহলে এর ফলে আমরা কি দেখতে চলেছি না এই ইলেকট্রনগুলো একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকবে। তো ইলেকট্রনগুলো এই রুম টেম্পারেচারে যার জিগজ্যাগ পাথ বরাবর এদিক ওদিক মুভ করছে, কিন্তু প্রত্যেকের ভেলোসিটি যেহেতু এদিক ওদিক রয়েছে সেহেতু তারা আলটিমেট, আমি ধরলাম যে n নাম্বার অফ ইলেকট্রন রয়েছে, কি ধরলাম না n নাম্বার অফ ইলেকট্রন আর মুভ। তো n নাম্বার অফ ইলেকট্রন মুভ করছে, তাহলে প্রত্যেকের তো একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, যে u1 একটা প্রথমটা ধরলাম u1, দ্বিতীয়টা u2, তৃতীয়টা u3, এমনি করে করে n নাম্বারের জন্য আমরা কি পাবো un। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা এভারেজ ভেলোসিটি আমরা পাবো। এই একটা এভারেজ ভেলোসিটি কি হবে না এভারেজ ভেলোসিটি কি হবে না u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 করে un ডিভাইডেড বাই n। আমরা এভারেজ স্পিড বার করার, আমরা এভারেজ ভেলোসিটি বার করার আমরা গড় বেগ যেটাকে বলি, এভারেজ গড় বেগ বার করার ডেরিভেশন কিন্তু আমরা দেখেছি। প্রত্যেকটা স্পিডকে যোগ করো ডিভাইডেড বাই কতগুলো ইলেকট্রন ছিল, তাকে আমরা বলি এভারেজ স্পিড। তাহলে এই এভারেজ স্পিড দেখা গেছে কত, 0। এদের এভারেজ করলে দেখা গেছে কত, 0। কিন্তু এই ইলেকট্রনগুলোর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল না এই ইলেকট্রনগুলোর এই রুম টেম্পারেচার তার ইনিশিয়াল ভেলোসিটি কত হয়ে থাকে না ইলেকট্রনগুলোর ভেলোসিটি কত হয়ে থাকে না ইলেকট্রনগুলোর ভেলোসিটি 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। কত হয়ে থাকে 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড, প্রচুর ভেলোসিটি হয়ে থাকে। কিন্তু তারা এদিক ওদিক যেহেতু মোশন করতে থাকে সেহেতু পরস্পরের মানে দিক থেকে দেখলে দেখা যাবে যে একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে তো একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে, যেমন করে এই ইলেকট্রনটা যেমন এদিকে যাচ্ছে এই ইলেকট্রনটা তেমন করে এদিকে যাচ্ছে। ক্লিয়ার? তো এই ইলেকট্রনটা যেমন করে এদিকে যাচ্ছে এই ইলেকট্রনটা তেমন করে এদিকে যাচ্ছে, তো পরস্পরের সাপেক্ষে দেখা গেছে একে অপরের সাথে ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল হয়ে গিয়ে এভারেজ স্পিড কত হয়েছে, এভারেজ ভেলোসিটি কত হয়েছে না তাদের এভারেজ ভেলোসিটি 0 হয়েছে। তাহলে এই জেনারেলি এই রুম টেম্পারেচারে যে স্পিডটা আমি পেয়ে থাকি প্রত্যেকটা ইলেকট্রনের ইনিশিয়াল ভেলোসিটি যেটা আমরা পেয়ে থাকি এই ইনিশিয়াল ভেলোসিটিটাকে বলা হয় কি না থার্মাল ভেলোসিটি।
তাহলে রুম টেম্পারেচারে কোন একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন যে ভেলোসিটিতে মুভ করতে থাকে তাকে আমরা বলবো থার্মাল ভেলোসিটি। ক্লিয়ার? তাকে আমরা বলবো থার্মাল ভেলোসিটি। তো রুম টেম্পারেচারে যখন নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাবসেন্স থাকবে, ই নেট ইকুয়াল টু 0 মানে কি আমরা বলতে পারি নেট ইলেকট্রিক ফিল্ড কি রয়েছে, অ্যাবসেন্ট রয়েছে, হয়েছে অ্যাবসেন্ট রয়েছে, তখন ওই ইলেকট্রনের ভেলোসিটি কত হয়ে থাকে 10⁵ মিটার পার সেকেন্ড। তো ওই ভেলোসিটিটাকে আমরা কি বলে থাকি না থার্মাল ভেলোসিটি। ক্লিয়ার করা গেল? তো থার্মাল ভেলোসিটি আমরা বুঝতে পেরেছি থার্মাল ভেলোসিটির স্পিড কত হয়ে থাকে না 10⁵ মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে ডেটা লিখতে পারি 10⁵ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে আমরা দেখব ড্রিফট ভেলোসিটির কাহিনী। এটাকে রাফ করি, থার্মাল ভেলোসিটি টপিকস রাফ করি। আচ্ছা চল এবারে আমরা ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট কি রয়েছে, ড্রিফট ভেলোসিটি কি বলতে চাইছে। আচ্ছা থার্মাল ভেলোসিটিতে এভারেজ স্পিড কত, থার্মাল ভেলোসিটিতে এভারেজ স্পিড হচ্ছে কত 0। তাও একটা ডেটা লিখে রাখি, থার্মাল ভেলোসিটিতে এভারেজ স্পিড কত হয়ে থাকে 0। তার মানে কি স্পিড 0 মানে কি না u1 প্লাস u2 প্লাস u3 ডট ডট প্লাস ডট 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 করে un ডিভাইডেড বাই n ইকুয়াল টু কত না 0। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এবারে আমরা দেখতে চলেছি কি, এবারে আমরা দেখতে চলেছি ড্রিফট ভেলোসিটি। এবারে আমরা কি দেখব না ড্রিফট ভেলোসিটির কাহিনী কি হতে চলেছে। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা তো দেখো ড্রিফট ভেলোসিটি কি বলতে চাইছে না, ড্রিফট ভেলোসিটি কি বলতে চাইছে বলতে চাইছে তো একটা কন্ডাক্টর নাও, নিলাম একটা কন্ডাক্টর নিলাম। আচ্ছা তো এই কন্ডাক্টরকে কি করলাম একটা ব্যাটারির সাথে আমরা যুক্ত করলাম। ব্যাটারি কি করে না এনার্জি সাপ্লাই করে। তো এবারে আমরা কি করেছি ওই কন্ডাক্টরের সাথে একটা ব্যাটারি কানেকশন দিয়েছি। তো ব্যাটারি কানেকশন ভি ভোল্টের একটা ব্যাটারি কানেকশন নিয়েছি। এবারে আর কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমরা নিইনি। তাহলে আমরা কি দেখলাম নো এক্সটার্নাল। তো নো এক্সটার্নাল বলতে আমরা কি বোঝাবো, এটা কিন্তু বাইরের দিকে। এবারে কিন্তু আমরা যে এক্সটার্নাল ফিল্ডটা আমরা সৃষ্টি করতে চাইছি সেটা কি, এই পাশটা কিসের সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে পজিটিভ প্লেটের সৃষ্টি হয়েছে যেহেতু ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। তো এবারে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কন্ডাক্টরের মধ্যে, বাইরে নয়, যেটা আমি বলতে চাইছিলাম বাইরে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এবারে রয়েছে কিন্তু বাইরে নয়, যেটা আমরা লিখতে চাইছিলাম যে আউটসাইড ইলেকট্রিক ফিল্ড নেই, ইনসাইড রয়েছে। তো এবারে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এক্ষেত্রেও প্রেজেন্ট কিন্তু ইন্টারনাল কন্ডাক্টরের মধ্যে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ক্লিয়ার করা গেছে? আচ্ছা তো এই কন্ডাক্টরের লেন্থ এখন কত না m। আচ্ছা এবারে বলো এই কন্ডাক্টরে দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, ডেফিনেটলি v হবে, কারণ এপাশে v ভোল্ট, এপাশে হচ্ছে v ভোল্ট, এপাশে হচ্ছে 0 ভোল্ট। যদি v ভোল্টের হয়, এটা যদি 0 ভোল্টের তাহলে এটা 0 ভোল্ট, এটা v ভোল্ট, তাহলে কন্ডাক্টরের দুটো এন্ডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, v হবে। ক্লিয়ার করা গেছে? আচ্ছা আচ্ছা তো এবারে দেখো না এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য কি দেখবো না এই কন্ডাক্টরের মধ্যে অসংখ্য অ্যাটম রয়েছে। তো অসংখ্য অ্যাটম যদি থাকে ওই অ্যাটম গুলো থেকে ইলেকট্রন কি হবে না ইলেকট্রন কি হবে নির্গত হবে, যেহেতু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এখানে প্রেজেন্ট রয়েছে। তো এই মুহূর্তে আমরা একটা কন্ডিশন নিচ্ছি কি না আমাদের কন্ডিশন হচ্ছে কি না কন্ডিশন হচ্ছে না টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। কি হবে না টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট আমি একটু পরে ব্যাখ্যা দিয়ে দেবো, বর্তমানে ধরে রাখো, একটু পরে তোমরা ব্যাখ্যাই পেয়ে যাবে, নিজে থেকে পেয়ে যাবে। দেখো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা দিয়েছি, তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিতে কি দেখো না এই কন্ডাক্টরের মধ্যে যে সকল অ্যাটম গুলো রয়েছে সেই অ্যাটম গুলো থেকে ইলেকট্রন কি হবে নির্গত হবে। তো সাফিসিয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের জন্য সাফিসিয়েন্ট ইলেকট্রন নির্গত হবে, বেশি নির্গত হবে কি অবশ্যই না, কারণ টেম্পারেচার যদি আমি বাড়াই তাহলে আমরা কি দেখবো এর ইলেকট্রন আরো বেশি বার নির্গত হতে পারে। ক্লিয়ার? তো আমি একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি একটা সাফিসিয়েন্ট ইলেকট্রন অলওয়েজ কি পাবো কনস্ট্যান্ট পাবো। তো একটা টেম্পারেচার যদি আমি কনস্ট্যান্ট রাখি তো এই এর লেন্থের একটা এবং ভি পোটেনশিয়াল ডিফারেন্সের যদি আমরা একটা কন্ডাক্টরে কানেক্ট করি তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইলেকট্রন কি হবে ওই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে মুভ করতে থাকবে। ক্লিয়ার করা গেছে? এক্সটার্নাল তো এই ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট দিশাও পাবে, একটা নির্দিষ্ট দিশাও পেতে, একটা দিক পেতে আছে। তো এই ইলেকট্রনগুলো তো একটা ইলেকট্রনগুলোর উপরে কি লাগবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেহেতু এই ইলেকট্রনগুলোর উপরে একটা ইলেকট্রিক্যাল ফোর্স লাগবে। তো ইলেকট্রিক্যাল ফোর্স Fe ইকুয়াল টু অন ইলেকট্রন আমরা কি লিখবো না Q ইনটু E, যেখানে কিউটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, আমরা অলওয়েজ কি ধরে থাকি স্মল e ইনটু ক্যাপিটাল E। ক্লিয়ার? আচ্ছা এই ইলেকট্রনগুলো যখন মুভ করতে আছে তার একটা এক্সেলারেশন থাকবে, তাহলে এক্সেলারেশন অফ ইলেকট্রন
আমরা কি পাবো না F বাই m। তাহলে m হচ্ছে কি না m হচ্ছে মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, তো এই ফোর্সটা হচ্ছে কি সেই ইলেকট্রিক্যাল ফোর্স অন ইলেকট্রন। তো ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে কত E ইনটু স্মল ই ইনটু ক্যাপিটাল E বাই m। ক্লিয়ার করা গেছে? তাহলে এই ইলেকট্রন গুলো এবারে মুভ করতে আছে এই এক্সেলারেশন নিয়ে। এবারে কি দেখো না এরকম করে অসংখ্য ইলেকট্রন রয়েছে। তাহলে একটা ইলেকট্রনের একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, আরেকটা ইলেকট্রন যে নির্গত হলো তার একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে। ঠিক আছে, তো এবারে এই ইলেকট্রনটা যে নির্গত হয়েছে সেই ইলেকট্রনটা কি হবে না সেই ইলেকট্রনটা যে অ্যাটম থেকে নির্গত হয়েছে সেই অ্যাটমটাকে পজিটিভ চার্জের বানিয়ে রেখেছে। আরে অ্যাটমটা এখন যে ইলেকট্রনটা নির্গত হয়েছে অ্যাটমটা থেকে সেই অ্যাটমটা এখন কি হয়েছে পজিটিভ চার্জে পরিণত হয়েছে। তাহলে এইরকম করে ইলেকট্রন গুলো ওই পজিটিভ চার্জের অ্যাটম গুলোর সাথে কি করবে ধাক্কা লাগাবে। ওই পজিটিভ চার্জের অ্যাটম গুলোকে কি বলে থাকি না কার্নেল। তো পজিটিভ চার্জ অফ অ্যাটম গুলোকে আমরা কি বলে থাকি কার্নেল। তাহলে এরকম করে অসংখ্য কার্নেল রয়েছে। তো একাধিক কার্নেল, আমি মনে করলাম এটা একটা কার্নেল, তাহলে এই কার্নেলের সাথে একটা ইলেকট্রন এসে আঘাত লেগেছে, আঘাত করেছে, এরকম সংঘর্ষ কোলাইড করলো, আঘাত না বলে কোলাইড বলো। তো আঘাত করার পর এখানে আরেকটা কার্নেল আছে, এখানে ধরো আরেকটা কার্নেল আছে, এখানে ধরো আরেকটা কার্নেল আছে। তো এরকম করে অসংখ্য কার্নেল আছে। তাহলে এই ইলেকট্রনটা এই ফার্স্ট কার্নেলের সাথে কোলাইড করার পর পুনরায় আবার সেকেন্ড কার্নেলের সাথে কোলাইড করবে, তারপরে আবার থার্ড কার্নেলের সাথে কোলাইড করবে, তারপরে আবার একটা কার্নেলের সাথে কোলাইড করবে। তাহলে এরকম করে কি করতে থাকবে কোলাইড করতে থাকবে, পরপর কোলাইড করতেই থাকবে, কোলাইড করতে থাকবে। তাহলে তো এটা হচ্ছে কি ওই পার্টিকুলার একটা ইলেকট্রনের জন্য এটা হচ্ছে কি ফার্স্ট কলিশন, এটা হচ্ছে কি সেকেন্ড কলিশন। তাহলে দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি বলে থাকি না দুটি সাকসেসিভ কলিশন। তাহলে এইখান থেকে এত দূর দুটো সাকসেসিভ কলিশন, দুটি সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলে থাকি দুটো সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলে থাকি না মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলে থাকি ফ্রি পাথ। কি বলে থাকি ফ্রি পাথ, যাকে আমরা ল্যামডা সাইন দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? আচ্ছা, দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে যে ইন্টারভালটা পাই, যে টাইম পিরিয়ড টাইমটা পাই, দুটি সাকসেসিভ কলিশনের মধ্যে মধ্যবর্তী সময়কে আমরা কি বলে থাকি না রিল্যাক্সেশন টাইম। কি বলে থাকি রিল্যাক্সেশন টাইম বা একে আমরা বলে থাকি শ্লথন কাল, রিল্যাক্সেশন টাইম বা শ্লথন কাল। ক্লিয়ার হচ্ছে যে দুটো কলিশনের মধ্যবর্তী সময়, দুটো সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী সময়টাকে আমরা কি বলে থাকি রিল্যাক্সেশন টাইম, যাকে আমরা যার সিম্বল হয়ে থাকে টাউ। ক্লিয়ার? তো এমনি করে যে এই ইলেকট্রনটা যখন এই কার্নেলটার সাথে কোলাইড করলো তখন তার একটা ভেলোসিটি থাকবে তো u1। তো পুনরায় এই ইলেকট্রনটা আমরা কি দেখতে পাচ্ছি এই ডিসটেন্সটা গেছে, আমি ধরলাম এটা λ1। আচ্ছা, এই ডিসটেন্সটা যেতে সময় কত লেগেছে আমি তাও ধরলাম τ1। আচ্ছা, এই ইলেকট্রনটার এক্সেলারেশন কত হবে দ্যাটস, তাহলে এর একটা এক্সেলারেশনও থাকবে। তো প্রত্যেকের পার্টিকুলার একটা এক্সেলারেশনটা আমরা কি দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট এক্সেলারেশন, প্রত্যেকের কনস্ট্যান্ট এক্সেলারেশন। তো প্রত্যেকটা যতগুলো আমি একটাই মাত্র ইলেকট্রনের ক্ষেত্রে পর্যালোচনা করছি, এমনি করে সেকেন্ড ইলেকট্রনের ক্ষেত্রে আসবে, থার্ড ইলেকট্রনের ক্ষেত্রে আসবে। তো এই ইলেকট্রনটা যখন এখান থেকে এখানে পৌঁছাবে তার একটা ফাইনাল ভেলোসিটি পাবো v1। ক্লিয়ার? তো v1 ইকুয়াল টু আমি কি বলবো v1 ইকুয়াল টু v ইকুয়াল টু u প্লাস at ফর্মুলা। তো u1 তো v1 ইকুয়াল টু আমরা কি লিখবো না u1 প্লাস a ইনটু রিল্যাক্সেশন টাইম t τ1। ক্লিয়ার? রিল্যাক্সেশন টাইম τ1। এমনি করে সেকেন্ডটার ক্ষেত্রে আমরা পাবো, থার্ডটার ক্ষেত্রে পাবো, ফোর্থটার ক্ষেত্রে পাবো। ক্লিয়ার করতে পেরেছি না ভাই? তো এই দুটো একাধিক ইলেকট্রন এবারে কি করতে আছে না এবারে বোঝার চেষ্টা করো। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, এবারে কি ঘটনাটা ঘটে না এই ইলেকট্রন গুলো ওই কার্নেলস গুলোর সাথে কি করলো কোলাইড করছে। তো কোলাইড করতে আমরা কি দেখবো না কোলাইড করতে আমরা দেখবো তার ভেলোসিটি ক্রমশ কি হবে ডিক্রিজ করবে না, ভেলোসিটি ক্রমশ কি হতে থাকবে ডিক্রিজ করতে থাকবে। তো প্রত্যেক ইলেকট্রনে তো ইলেকট্রনগুলি কার্নেলস এর সাথে কোলাইড
করলে তাদের ভেলোসিটি কি করে না, তাদের ভেলোসিটি ডিক্রিজ করে। তো প্রত্যেকটা ইলেকট্রনের ভেলোসিটি কি হতে আছে, ডিক্রিজ। তো এর নাম্বার অফ ইলেকট্রনের ভেলোসিটি কি হবে, ডিক্রিজ হবে। তো ডিক্রিজ হতে 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 দেখা যায় যে তাদের এভারেজ ভেলোসিটি, তাদের এভারেজ ভেলোসিটি কি হয় না, ডিক্রিজ করে ও কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে থাকে। কি পেয়ে থাকি না, কনস্ট্যান্ট ভ্যালু হয়ে থাকে। তো এই এভারেজ ভেলোসিটিটাকে আমরা কি বলবো, এই এভারেজ ভেলোসিটিকে কি বলবো না, ড্রিফট ভেলোসিটি। যেহেতু ভেলোসিটিটা ডিক্রিজ করতে থাকে, তাহলে এই ড্রিফট ভেলোসিটির ভ্যালু কত হয়ে থাকে না, এই ড্রিফট ভেলোসিটির ভ্যালু কত হয়ে থাকে, 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড। তো দেখতেই পাচ্ছি যে ড্রিফট ভেলোসিটির ভ্যালু কত না, 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বুঝতেই পারছি কি না, থার্মাল ভেলোসিটি ড্রিফট ভেলোসিটির থেকে অনেকটা হায়ার। থার্মাল ভেলোসিটি ড্রিফট ভেলোসিটির তুলনায় অনেক বেশি। তো ড্রিফট ভেলোসিটি আমরা ফেনোমেনা বুঝতে পারলাম, তার ওভারঅল ভেলোসিটি কি হতে আছে, কমতে আছে। ওভারঅল ভেলোসিটি কি হতে আছে না, কমতে আছে। কত না, প্রত্যেক কার্নেলের সাথে যেহেতু ধাক্কা দিচ্ছে, কোলাইড করছে, সেহেতু তাদের ভেলোসিটি কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। তো এই এভারেজ ভেলোসিটিটা কত হয়ে থাকে, এই এভারেজ ভেলোসিটিটা কত হয়ে থাকে না, আঘাত করার পর তাদের ভেলোসিটি কত হচ্ছে, v1। তো এমনি করে ফার্স্ট ইলেকট্রনটার ভেলোসিটি v1, সেকেন্ডটার ক্ষেত্রে v2। তো এভারেজ ভেলোসিটি আমরা কত পাবো না, এভারেজ ড্রিফট ভেলোসিটি যাকে আমরা vd দ্বারাও ডিনোট করব। ড্রিফট ভেলোসিটি ইকুয়াল আমরা কি লিখব না স্যার, v1 v2 v3 এমনি করে n নাম্বার সেল আছে, তো n নাম্বার ইলেকট্রন আছে, তাহলে n নাম্বার ইলেকট্রনের n নাম্বার আমরা vn পাবো। আচ্ছা, তো v1 আমরা কি লিখব, যেমন করে u1 a τ1 লিখেছি, তাহলে v2 এর ক্ষেত্রে u2 a τ2 লিখব। আচ্ছা, তো আমরা লিখি, তো v1 কি লিখব, u1 a τ1 v2 u2 a τ2। আচ্ছা, প্লাস এমনি করে v3 ও লিখব, তো এমনি করে ডট ডট করে দিলাম, আমি vn করে দিলাম, তো un a τn। ক্লিয়ার? আচ্ছা, u1 u2 un এগুলোকে আমরা এক সাইডে কমন নিতে পারি। তো আমরা এভারেজ বার করব, এভারেজ ভেলোসিটিকে আমরা কি বলে থাকি, vd বলবো। তাহলে এভারেজ বলা মানে কি, বাই n হতে হবে। আরে এটা ডিভাইডেড বাই কি হবে, n হবে না, এটা ডিভাইডেড বাই কি হবে, n হবে। আচ্ছা, তাহলে এদেরকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এই সাইডটা আমি কোথায় লিখি, এটা তো বোঝা গেছে। এবারে ওই জায়গাটা রাফ করে দিই, এখানে যদি জায়গা হচ্ছে না, সেহেতু এই সাইডটা আমরা লিখতে পারি। আরে এটা তোলা হয়েছে, তো এই সাইডটা মুছে দিই, এই সাইডটা মুছে দিলাম। আচ্ছা, চলো, ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমরা কি লিখতে পারি, তো u1 u2 এমনি করে u1 u2 u3 পাবো, প্লাস ডট 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 করে un টাকে এক সাইডে রাখলাম, ডিভাইড বাই আমি n লিখতে পারি, প্লাস a τ1 a τ2 a τ3 এরকম করে আসবে a τn। তো এমনি করে আমরা কি লিখবো, a τ1 a τ2 a τ3। আচ্ছা, প্লাস ডট 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 করে a τn ডিভাইডেড বাই আমরা কি লিখবো, n লিখবো। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা কি বোঝাচ্ছে বলো না, এইটা দেখো এভারেজ থার্মাল ভেলোসিটি কত আসতো, 0। এভারেজ থার্মাল ভেলোসিটি তাদের কত, 0। তাহলে এটা হচ্ছে কি আমাদের এভারেজ থার্মাল ভেলোসিটি, যার ভ্যালু কত হয়ে থাকে, 0। প্লাস a কে যদি আমি কমন নিই, তাহলে তাহলে τ1 τ2 τ3 τn বাই n মানে কি, এভারেজ রিল্যাক্সেশন টাইম, তাহলে টাও এভারেজ লিখতে পারি। ক্লিয়ার? তাহলে vd আমরা কি লিখলাম, অতএব তাহলে আমরা vd আমরা কি লিখতে পারি, a টাও এভারেজ। ক্লিয়ার? vd আমরা কত লিখলাম, a টাও এভারেজ। আচ্ছা, এর ভ্যালু আমি বসাতে পারি, এর ভ্যালু কত এসেছে, স্মল e ইনটু ক্যাপিটাল E বাই m। তাহলে এর ভ্যালু যদি আমি বসাই, তাহলে আমরা কি বলতে পারি না, স্মল e ইনটু ক্যাপিটাল E বাই m ইনটু টাও এভারেজ। ক্লিয়ার? এতদূর তোলা আছে। এবার আমি একটু রাফ করব, টোটালটা রাফ করব। আচ্ছা, ড্রিফট ভেলোসিটি তাহলে আমরা কত পেলাম, এখানে লিখে নিই, ড্রিফট ভেলোসিটি v
ভিডি ইজিক্যাল টু আমরা কত বলেছি না ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইড বাই এম ইন্টু টাউ এভারেজ। আচ্ছা, তো আমাদের তো এই পোর্শনটা রাফ করি, এই পোর্শনটা রাফ করি। হ্যাঁ, হয়েছে, তোলা আছে একটু। আচ্ছা, তো আমাদের কন্ডিশন কি টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, কন্ডিশনটা থাক, কন্ডিশনটা থাক যে আমরা এখনো হয়তো অনেকের মধ্যে ডাউট রয়েছে যে এটা কোথা থেকে এলো, টেম্পারেচার কেন কনস্ট্যান্ট রাখা হলো, এখনো ডাউট রয়েছে। তো আমি ক্লিয়ার করে দেবো, যখন বলেছি ক্লিয়ার করে দেবো। চলুক, প্রথমে ডেরিভেশনটা চলুক, তারপরে আলটিমেট ফাইনালি আমরা বুঝতেই পেলাম। তাহলে ভিডি ইজিক্যাল টু কত, দ্যাটস। আচ্ছা, তো আমাদের কন্ডাক্টরটা ছিল এল লেন্থের কন্ডাক্টর ছিল। আচ্ছা, তো এল লেন্থের কন্ডাক্টর ছিল, যে এল লেন্থের পোটেনশিয়াল ডিফারেন্স কত ছিল, ভি। এর সাথে ব্যাটারি কানেক্টেড ছিল, ভি পোটেনশিয়ালে ব্যাটারি কানেক্টেড ছিল, এর লেন্থ হচ্ছে কত না এল। আচ্ছা, ক্লিয়ার। তো কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স যদি দেখি, তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি দেখব, তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে। তো পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি লিখব, দা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে কথা ভি, দা পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইনটু তাদের মধ্যে ডিসটেন্স, এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স কত এল, তাহলে ই ইনটু এল। ক্লিয়ার। তো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমি কত বলতে পারি না ভি বাই এল। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমরা এটাও তো লিখতে পারি স্মল ই ইনটু ভি বাই এম ইনটু এল টাউ এভারেজ, এভারেজ রিল্যাক্সেশন। তাহলে ড্রিফট ভেলোসিটিকে আমরা বর্তমানে এই হরফে লিখতে পারলাম। তো ড্রিফট ভেলোসিটি কি হয়ে থাকে, থার্মাল ভেলোসিটির তুলনায় বহুগুণ কম হয়ে থাকে। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট আমরা পেলাম, যে ড্রিফট ভেলোসিটির ডিসকাশন নেই। তো এবারে আমাদের টপিকস কি ছিল না, এবারে আমাদের টপিকস ছিল কি না, এই ড্রিফট ভেলোসিটিকে কারেন্টের সাথে কম্পেয়ার করব কিভাবে। দেখো, ইলেকট্রন যদি ফ্লো করে, তার মানে কি হচ্ছে, ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার কারেন্ট অপোজিট ডিরেকশনে, তার মানে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে ছিল, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে, কারেন্ট সেই ডিরেকশন। ক্লিয়ার। তো ড্রিফট ভেলোসিটির কনসেপ্টকে আমরা কারেন্টের সাথে রিলেশন মানাতে চাই, ড্রিফট ভেলোসিটির কনসেপ্টকে কারেন্টের সাথে আমরা রিলেশন মানাতে চাই। আচ্ছা, তো এইখানটাতে আমরা দেখতে চলেছি কি না, কারেন্ট কোন দিকে যেতে আছে আর ইলেকট্রন কোন দিকে যেতে আছে। তো ভালো করে এইখানটায় ছবিটা আমি ভালো করেই আঁকবো। আচ্ছা, তো আমরা এবারে রিলেশন বানাবো কার সাথে না, রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি এন্ড কারেন্ট। ক্লিয়ার। কারেন্টের সাথে ড্রিফট ভেলোসিটির আমরা রিলেশন দেখব। কি রিলেশন দেখতে চলছি, দেখো দেখো এই কন্ডাক্টরের মধ্য দিক দিয়ে ইলেকট্রন কি করছে, ইলেকট্রন নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে আসতে আছে। তো আমি মনে করলাম যে কন্ডাক্টরে এইরকম একটা পজিশন থেকে, সাপোজ এইটা হচ্ছে আমাদের এ পজিশন, এই এ পজিশন থেকে ইলেকট্রন আসতে আছে, এ পজিশন থেকে ইলেকট্রন গুলো পজিটিভ প্লেটের দিকে আসতে আছে। তো আমি কন্ডাক্টরের মধ্যে আমি কি দেখলাম না, এ থেকে বি পজিশন পর্যন্ত আসতে ওই ইলেকট্রন গুলোর সময় কত লাগলো, আমি ধরলাম যে সময় লাগলো ডিটি সময় লাগলো। এ থেকে বি তে আসতে কত সময় লেগেছে না, এ থেকে বি তে যেতে সময় কত লাগে, সময় লাগে ডিটি। কত সময় লাগছে না, ডিটি সময় লাগছে। আচ্ছা, তো ডিটি সময়ে ইলেকট্রন গুলো এইটুকু অংশের মধ্যে ইলেকট্রন গুলো কি করছে, এ থেকে বি তে আসতে আছে। তাহলে কতগুলো ইলেকট্রন আসছে তা কি জানা আছে? আমরা ধরি n নাম্বার অফ ইলেকট্রন have per unit volume, যে পার ইউনিট ভলিউমে n নাম্বার অফ ইলেকট্রন রয়েছে। তো এ থেকে বি পর্যন্ত এইটুকু অংশের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন রয়েছে তা তো আমাদের জানা নেই। ক্লিয়ার? তো ইলেকট্রন গুলো কি পরিমাণ রয়েছে তা তো আমাদের জানা নেই। আমরা কি বার করতে চলেছি, মধ্যে আমাদের লক্ষ্য কোথায় না, আমাদের লক্ষ্য যে ইলেকট্রন গুলো যেদিকে মুভ করছে তার অপোজিট ডিরেকশনে কি কারেন্ট ভাবতে আছে। তাহলে যতগুলো ইলেকট্রন মুভ করবে অপোজিট ডিরেকশনে সেই পরিমাণ কারেন্ট বি থেকে এর দিকে যাবে। তো সেই পরিমাণ কারেন্ট বলছি, সেই পরিমাণ চার্জ কি হবে, বি থেকে এর দিকে যাবে। তাহলে এই বি থেকে এর দিকে টোটাল চার্জ কত হবে? তো এটা একটা ছোট একটা যদি এলিমেন্ট হয়ে থাকে, এ থেকে বি পর্যন্ত একটা ছোট্ট একটা এলিমেন্ট কেটেছি,
তাহলে এই ছোট্ট এলিমেন্টের মধ্যে কি পরিমাণ চার্জের সৃষ্টি হয়েছে না চার্জ 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 ইন বিটুইন চার্জ ইন এ টু বি, তাহলে এ থেকে বি এর মধ্যে চার্জ কত পরিমাণ সৃষ্টি হয়েছে আমি কিভাবে পার করবো না এর মধ্যে কি পরিমাণ ইলেকট্রন, তো আগে দেখো যে কি পরিমাণ ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের দ্বারা যে চার্জটা সৃষ্টি হবে সেই পরিমাণ চার্জটাই তো পজিটিভ চার্জ হতে হবে, যে পরিমাণ নেগেটিভ চার্জ এদিকে আছে সেই পরিমাণ পজিটিভ চার্জ ওদিকে যেতে থাকবে, তাই না? তো চার্জ আমরা কি করে বার করব, নাম্বার অফ ইলেকট্রন, এইটুকুর মধ্যে কি পরিমাণ ইলেকট্রন রয়েছে, নাম্বার অফ ইলেকট্রন ইনটু চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। তো এইটুকুর মধ্যে কি পরিমাণ ইলেকট্রন রয়েছে সেটাই তো আমরা জানতাম না, আমরা জানি কি যে পার ইউনিট ভলিউমে n নাম্বার অফ ইলেকট্রন রয়েছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো ইলেকট্রন গুলোর এখন কনস্ট্যান্ট ভেলোসিটি কি না, ইলেকট্রন গুলোর কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে vd। তাহলে তাহলে দেখো যেহেতু এটা একটা সরু তার, একটা তার কেমন দেখতে হয়, সিলিন্ড্রিক্যাল না, তো তার একটা সিলিন্ড্রিক্যাল না, তো এটাও যদি এর ক্রস সেকশনাল এরিয়া যদি a হয়ে থাকে তাহলে এটাও তো ক্রস সেকশনাল এরিয়া, এটাও তো a, এটাও তো ক্রস সেকশনাল এরিয়া, এটাও তো a। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, তো এইটুকুর মধ্যে দিতে কি পরিমাণ ইলেকট্রন আসছে সেটাই তো আমাদের দেখার বিষয়। আচ্ছা, তো এইটুকুর মধ্যে তাহলে এইটুকু অংশের আয়তনটা কত, তাহলে ইউনিট ভলিউমে n নাম্বার অফ ইলেকট্রন, তাহলে এর আয়তন যদি আমাদের জানা হয়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে এইটুকু ছোট্ট এলিমেন্টাল সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউম অফ এলিমেন্টাল সিলিন্ডার যদি আমরা দেখতে চাই, এলিমেন্টাল সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি লিখব না এর লেন্থ ইনটু ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ ইনটু ক্রস সেকশনাল এরিয়া হয়ে গেল। তাহলে লেন্থটা কত না এ পার সেকেন্ডে ভিডি ডিসটেন্স কভার করছে, তাহলে ভিডি সময় কত ডিসটেন্স কভার, ভিডি ইনটু ডিটি। তাহলে ভলিউম আমরা কত, তাহলে লেন্থ আমরা কত পেলাম না ভিডি ইনটু ডিটি, এটা হচ্ছে লেন্থ ইনটু এরিয়া, এরিয়া হচ্ছে কত ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a, তাহলে ওই এলিমেন্টাল সিলিন্ডারটার ভলিউম কত পেলাম দ্যাটস। আচ্ছা, তো ইউনিট ভলিউমে যদি n নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে এই পরিমাণ ভলিউমে কত ইলেকট্রন থাকবে ইনটু n। অতএব এলিমেন্টাল সিলিন্ডারের মধ্যে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা সমান আমরা কি লিখব না ভিডি ইনটু ডিটি ইনটু এ ইনটু এন। তাহলে এন হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, তাহলে ইউনিট ভলিউমে কি পরিমাণ, তাহলে এই আয়তনে কত থাকবে ইনটু এন। ক্লিয়ার হচ্ছে? আর এ 1 সিসিতে ধরো 10টা ইলেকট্রন থাকে, তাহলে 10 সিসিতে কত থাকবে 10 ইনটু 10, তাই না? 1 সিসিতে 10টা, তাহলে 10 সিসিতে কত হবে 10 ইনটু 10, তাহলে ভি সিসিতে কত হবে 10 ইনটু ভি। সেরকম সেই জিনিস তো করেছি যে এততে কত থাকবে না 1 সিসিতে থাকে n নাম্বার, তাহলে ভি সিসিতে কত থাকবে এত, তাহলে ভলিউম ইনটু n, তাহলে নাম্বার অফ ইলেকট্রন আমরা পেয়ে গেছি। তাহলে এইটুকু এলিমেন্টাল সিলিন্ডারটার মধ্যে কত ইলেকট্রন আছে না ইলেকট্রন আছে ব্যাস, তাহলে লিখতেই পারি ভিডি ইনটু ডিটি ইনটু এ, ক্লিয়ার, ইনটু এন ইনটু চার্জ অফ ইলেকট্রন স্মল। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা আমরা কি পেতে চলেছি চার্জ, তো ওই এলিমেন্টাল এরিয়ার মধ্যে চার্জ ডিকিউ পেতে চলেছি। তো ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু কি না ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু আমরা কি লিখব ভিডি ই এন এ। তাহলে ডিকিউ বাই ডিটি কে আমরা কি বলবো না ডিকিউ বাই ডিটি হচ্ছে কি রেট অফ ফ্লো অফ চার্জ, সেটাই হচ্ছে কি কারেন্ট। ডিকিউ বাই ডিটি হচ্ছে কি রেট অফ ফ্লো অফ চার্জ, সেটাই হচ্ছে কারেন্ট। দ্যাট আই ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম না ভি নাও, ভি the drift velocity into charge of electron into number of electron per unit volume into cross sectional area v না হচ্ছে কি v না। ক্লিয়ার? মনে থাকবে যে I is equal to v না। আচ্ছা, তো আমরা রিলেশন বিটুইন drift velocity এবং কারেন্টের মধ্যে রিলেশন বানাতে চেয়েছিলাম, বানানো হয়েছে, এতটুকু বোঝা গেছে। এবারে দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছিলাম না এক্ষেত্রে আমরা দেখছিলাম যে টেম্পারেচারকে আমরা কেন কনস্ট্যান্ট রেখেছিলাম। দেখো যদি টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে এই এলিমেন্টাল এরিয়ার মধ্যে ইলেকট্রনের সংখ্যাও বাড়বে। তো ইলেকট্রনের সংখ্যাও যদি বাড়তে থাকে তাহলে আমরা কি পাবো বেশি পরিমাণে কারেন্ট পাবো,
তাই তো? না কি পাবো সেটা আমরা আরো বেশি করে লক্ষ্য করব। বেশি পরিমাণ কারেন্ট পাবো কি পাবো, না ড্রিফট ভেলোসিটি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, আরো ভালোভাবে লক্ষ্য করবো। আরে সোজা জিনিস যে অ্যাটমের সংখ্যা যদি কার্নেলসের সংখ্যা ইনক্রিজ করেছে, ইলেকট্রনের সংখ্যা ইনক্রিজ করেছে, তো ইলেকট্রন গুলো খুব দ্রুত কার্নেলসের গুলোর সাথে কোলাইড করবে না? তাহলে আগে দুটো কার্নেলের মধ্যে দূরত্বই ছিল, তাহলে একটা ইলেকট্রন এখান থেকে কলিশন করার পর আরেকটা এখানে কলিশন করেছিল। এখন বেশি পরিমাণে কার্নেলস হয়ে গেছে, তাহলে দুটো কার্নেলসের মধ্যে ডিসটেন্সও কমেছে, তাহলে ইলেকট্রন গুলোর মধ্যে রিল্যাক্সেশন টাইমও কি হচ্ছে, কলিশন। তার মানে দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে ডিসটেন্স কি হচ্ছে, ছোট হয়ে গেছে। তাহলে যত ডিসটেন্স ছোট হতে থাকবে তত ড্রিফট ভেলোসিটিও কি হবে, ডিক্রিজ করতে থাকবে, রিল্যাক্সেশন টাইমও তত ছোট হতে থাকবে, ওভারঅল কারেন্টও ডিক্রিজ করে যাবে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি? দেখো দেখো আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো I = V না তোলা হয়ে গেছে। এবারে দেখো এই সাইডটা মুছি, আচ্ছা দেখো তাহলে I = V না। আচ্ছা, তো ড্রিফট ভেলোসিটি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? I = E into capital E by M into E into N into A। E = কি হতো না, E = V by L। আচ্ছা, তো I = কি লিখতে পারি? E into E এর রিপ্লেসে আমি লিখতে পারি V by L into M into L। এটা আমরা ডেরিভেশনে দেখে এসেছি। কোথায় করেছি এই যে এখানটা। আচ্ছা, ইনটু M, ও আরেকটা ছেড়ে গেছে, টাও এভারেজ ছেড়ে গেছে, সরি। তাহলে টাও এভারেজ ইনটু E N A। ক্লিয়ার? আচ্ছা, তো I = E হচ্ছে কি, চার্জ অফ ইলেকট্রন, N হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তাহলে E স্কয়ার ইনটু N ইনটু A divided by M into L into tau average into V লিখতে পারি। আচ্ছা, এবারে দেখো ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট প্রপার্টি, N নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম সেটাও কনস্ট্যান্ট, A কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া সেটাও কনস্ট্যান্ট, M মাস অফ ইলেকট্রন তাও কনস্ট্যান্ট, L কন্ডাক্টরের লেন্থ, টাও এভারেজ হচ্ছে কি না পার্টিকুলার একটা নির্দিষ্ট টেম্পারেচারে দুটো কার্নেলসের মধ্যে রিল্যাক্সেশন টাইমও কি ফিক্সড। আর যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, কার্নেলস ইনক্রিজ করবে, রিল্যাক্সেশন টাইম কি হবে, ডিক্রিজ করবে। আর কার্নেলস গুলো কাছাকাছি আসতে থাকবে, তো রিল্যাক্সেশন টাইম কি হবে, দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে যে টাইম পিরিয়ডটা সেটা কি হবে, কমতে থাকবে, তাই না? তো রিল্যাক্সেশন টাইম কি হবে, কমতে থাকবে। তো পার্টিকুলার টেম্পারেচার এই জন্যই থাকা উচিত যে রিল্যাক্সেশন টাইম আমাদের সেক্ষেত্রে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো এই জন্য পার্টিকুলার টেম্পারেচারকে আমাকে রাখতেই হবে, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে এই টোটাল টার্মটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আমরা কি পাচ্ছি, কনস্ট্যান্ট। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে V = ML divided by E square N A tau average into I বলতে পারি। তাহলে এই পোরশনটা যেহেতু টোটালটা কনস্ট্যান্ট, সেহেতু আমি কি বলতে পারি যে কনস্ট্যান্ট যদি আমরা উঠাই তাহলে আমাদের কি আছে, প্রপোর্শনাল সাইন আসবে, তাহলে V proportional to I। তো এই ইকুয়েশনটা একটা দেখা মনে হচ্ছে না, ক্লাস 10 এর কোথায় একটা দেখেছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু কারেন্ট, কোথায় একটা দেখেছিলাম না, ওহমস ল। এটা হচ্ছে কি, ওহমস ল। আচ্ছা, তো এই পোরশনটা আমরা কি দেখতে পাচ্ছিলাম যে দেখো পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে রিল্যাক্সেশন টাইম কি হচ্ছে, ব্যস্ত সম্পর্কে। ক্লিয়ার? পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে রিল্যাক্সেশন টাইম হচ্ছে ব্যস্ত সম্পর্কে। পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে রিল্যাক্সেশন টাইমের সাথে কারেন্ট হচ্ছে কি প্রপোর্শনাল। যত রিল্যাক্সেশন টাইম যত ছোট হতে থাকবে কারেন্ট তত ইনক্রিজ করতে থাকবে। তো ধীরে ধীরে আমরা জানবো। তো আজকে আমাদের এইটুকুই পর্যন্ত। এরপরে নেক্সট আমরা রেজিস্ট্যান্স নিয়ে আসবো, তার সাথে ইনক্লুড থাকবে ওহমস ল। তো আমরা এর নেক্সট লেকচার যেহেতু ওহমস লতে আমরা প্রবেশ করবো, সেহেতু আজকের আমরা ওহমস ল পর্যন্ত এতটুকুই এন্ড করে রাখলাম। তো বর্তমানে লেকচার এতটুকুই পর্যন্ত। আই হোপ তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে রিপিট করে দেখো। শুধু আমার মনে হচ্ছে তোমরা একটা জায়গায় তোমরা একটা খুঁত পাচ্ছ। কি খুঁত পাচ্ছ না, রিল্যাক্সেশন টাইমটা কি, না রিল্যাক্সেশন টাইম টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে।
দেখো দুটো, একটা ফিক্সড, একটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে দুটো কারেন্টসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 8। যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে বেশি পরিমাণে কারেন্ট সৃষ্টি হবে। তো বেশি পরিমাণ কারেন্টসের সংখ্যা কোথায় যাবে, তাদের মধ্যে ডিস্টেন্সও কমতে থাকবে, আর বেশি বেশি পরিমাণে কারেন্ট এসে পৌঁছাবে, তখন কারেন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স ছোট হয়ে যাবে, রিল্যাক্সেশন টাইম কমে যাবে। তো ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে, ড্রিফট ভেলোসিটি কি হচ্ছে, ছোট হয়ে গেছে। তো যত ড্রিফট ভেলোসিটি ছোট হবে ততই কারেন্টের পরিমাণ কি হবে, ইনক্রিজ করতে থাকবে। ক্লিয়ার? যতই ড্রিফট ভেলোসিটি ছোট হতে থাকবে, কারেন্ট তত কি হতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। ব্যাস খতম। তো এটাই হচ্ছে কি রিল্যাক্সেশন টাইম। তো রিল্যাক্সেশন টাইম কি হেল্প করে, কারেন্টটাকে ইনক্রিজ করাতে হেল্প করে। যত রিল্যাক্সেশন টাইম ছোট ততই কারেন্ট ইনক্রিজ। ড্রিফট ভেলোসিটি কি হতে থাকবে, ছোট হতে থাকবে, ততই কারেন্ট ইনক্রিজ করতে থাকবে। ওকে? তো আই হোপ এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো এইটুকুই। গুড নাইট।